ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে সবাই নিরাপদে অবস্থান করছো। বিশ্বব্যাপী করোনার যে প্রকোপ দেখা দিয়েছে সেটির প্রবণতা বাংলাদেশেও এখন ব্যাপকভাবে হানা দিয়েছে। এ কারণে আমরা কেউই হয়তো বাড়ির বাইরে বের হতে পারছি না। তো শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ছেলে মেয়েদেরকে যেন অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হয়, আমরাও চেষ্টা করছি সেটিকে কন্টিনিউ করার জন্য। এর জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেটি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। আমি চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারের উপরে কিছু আজকে শেয়ার করার জন্য। পরবর্তীতে কারো যদি কোনো প্রবলেম হয়, আমরা যখন আমাদের করোনা থাকবে না, ক্লাস আবার নতুন করে শুরু হবে, তখন আমরা সেই প্রবলেমগুলি সলভ করে ফেলব। শুরুতেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলি আসলে কি। প্রত্যেকটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি যাদের কথাই বলো, তাদেরকে একটা নির্দিষ্ট বছর বা সময়ের শেষে বিভিন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। যেমন ব্যালেন্স শিট আছে, ডিটেল ইনকাম স্টেটমেন্ট আছে, ইকুইটি ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলি করতে হয়। এগুলি কেন করা হয় সেটি একটি মাত্র কারণ, সেটি হলো যে প্রতিষ্ঠানটা আর্থিকভাবে শক্তিশালী কি। আমরা যেমন কেউ অসুস্থ হয়ে গেলে, যেমন মনে করো যে এখন সবাই করোনায় আক্রান্ত হচ্ছে, তো আমরা কি কাউকে দেখে বলতে পারি যে সে করোনায় আক্রান্ত? হয়তো কিছু সিমটম তার মধ্যে থাকে, কিন্তু আমরা যদি তাকে ডায়াগনোসিস না করি তাহলে কখনোই আমরা বলতে পারবো না যে সে করোনায় আক্রান্ত। অনুরূপভাবে একটা ইকোনমি অসুস্থ হতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠান অসুস্থ হতে পারে, তারা ফিনান্সিয়ালি শক্তিশালী কিনা সেই টেস্টগুলি যার মাধ্যমে করা হয় সেগুলি হলো আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। তো এগুলির অনেকগুলি পদ্ধতি আছে, হরিজন্টাল পদ্ধতি, রেশিও অ্যানালিসিস। আজকে আমি তোমাদেরকে রেশিও অ্যানালিসিস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। অনুপাত বিশ্লেষণটা হলো আসলে পারস্পরিক সম্পর্কযুক্ত বা রেলিভেন্ট দুটো বিষয়ের মধ্যে আমরা যদি সম্পর্ক, সংখ্যাত্মক সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমরা সেটা অনুপাতের মাধ্যমে করতে পারি। তো সেই অনুপাতের প্রথম যে অনুপাতটা সেটা হলো আমাদের কারেন্ট রেশিও। আমরা এটিকে কারেন্ট রেশিও বলি। এখন কারেন্ট রেশিওটা কেন করা হয়? একটা প্রতিষ্ঠানের দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা সেটি জানার জন্য আমাদেরকে এই অনুপাতটা করতে হবে। যে বর্তমান সময়ে একজন প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি, এক মালিকানা কারবার হোক আর যৌথ মূলধনী কারবার হোক, তার পক্ষে টোটালি ক্যাশে ডিলিংস করা একেবারে অবাস্তব এবং অসম্ভব একটি ব্যাপার। এই জন্য আমাদেরকে প্রায় ক্রেডিট ট্রেডিং করতে হয়, ক্রেডিট সেলস করতে হয়, সবকিছু করতে হয়। তাহলে আমরা যদি একটা প্রতিষ্ঠানের দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা এটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার সাথে আমরা ক্রেডিট ডিলিং করতে পারবো কিনা। অথবা যারা শেয়ার হোল্ডার আছে তারা বুঝতে পারবে যে এই কোম্পানির শেয়ার আমরা কিনবো কিনা। বা আমরা কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন যদি নিতে চাই তাহলে সেটি আমাদের জন্য ওয়াইজ হবে কিনা। তাহলে কারেন্ট রেশিওটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কি কারেন্ট অ্যাসেটস এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। ওকে, কারেন্ট অ্যাসেটস কে আমরা যদি কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটি হলো কারেন্ট রেশিও। ওকে, তো এইটির একটা স্ট্যান্ডার্ড আছে আমাদের, অপটিমাম, সেটা হলো এটার আনসারটা যদি 2:1 হয় তাহলে আমরা বলবো যে এই প্রতিষ্ঠানটা আর্থিকভাবে ভালো আছে। কারণ এটি যদি সিম্বলিক হয়, তাদের 2 টাকার সম্পদ আছে আর 1 টাকার দায় আছে। ঠিক আছে, এখন কারেন্ট অ্যাসেটস কোনগুলি সেগুলি যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের জন্য আরো ইজি হয়ে যায় যে কোনগুলি যোগ করলে, ফিনান্সিয়াল স্টেটমেন্টস থেকে কোনগুলি নিলে আমাদেরকে কারেন্ট অ্যাসেটস গুলি আমরা পাবো। তাহলে আমরা যদি লিখি ক্যাশ
তারপর আমরা লিখি যদি ব্যাংক ডিপোজিট অবশ্যই ডেবিট ব্যালেন্স হতে হবে। এরপর আসতে পারে অ্যাকাউন্টস রিসিভেবলস, এরপর আসতে পারে নোটস রিসিভেবলস, এরপর আসতে পারে ইনভেন্টরি অথবা স্টক, আসতে পারে প্রিপেইড এক্সপেন্সেস, আসতে পারে অ্যাক্রুড রেভিনিউ, উপরে লিখে দিচ্ছি আমি, হতে পারে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে আমি এখানে যা যা লিখেছি সেটি হলো ক্যাশ, ব্যাংক ডিপোজিট আমি লিখেছি অবশ্যই এটি ডেবিট ব্যালেন্স হতে হবে। এরপর অ্যাকাউন্টস রিসিভেবলস, নোটস রিসিভেবলস, ইনভেন্টরি অথবা স্টক যে কোনো নামে থাকতে পারে, অ্যাক্রুড রেভিনিউ, প্রিপেইড এক্সপেন্স। এগুলি আমরা যদি সামারাইজ করি তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটসটা আমরা পাবো। ওকে, এই টোটাল গুলি যদি আমরা প্লাস করে করে যাই তাহলে টোটাল কারেন্ট অ্যাসেটস পাবো। এখন এটি হলো আমি প্র্যাকটিক্যালি বললাম, প্র্যাকটিক্যালি এর বাইরে আসলে কিছু থাকবে না। পরীক্ষাতে তোমরা যখন কোশ্চেনটা দেখবা যে এগুলি পুরোটা হয়তো থাকবে না, এর মধ্যে 3টা বা 4টা এরকম কিছু একটা দিয়ে তোমাদেরকে কারেন্ট অ্যাসেটসটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এগুলি প্লাস করে ফেলি তাহলে আমরা কারেন্ট অ্যাসেটসটা পেয়ে যাব। এখন হোয়াট অ্যাবাউট দ্য কারেন্ট লায়াবিলিটিস, এখন আমরা দেখব যে কিভাবে কারেন্ট লায়াবিলিটিসটা ক্যালকুলেশন করতে হবে। আমরা যেভাবে কারেন্ট অ্যাসেটস বের করলাম অনুরূপভাবে আমরা যদি কিছু ফিগার্স প্লাস করি তাহলে সেটার কারেন্ট লায়াবিলিটিসটা পেয়ে যাব। যেমন অ্যাকাউন্টস পেয়েবল থাকতে পারে, নোটস পেয়েবল থাকতে পারে, ব্যাংক ওভার ব্যাংক ওভারড্রাফট থাকতে পারে, অথবা আগে যেমন আমি বলেছি ডেবিট ব্যালেন্স, ইট শুড বি ক্রেডিট ব্যালেন্স। অবশ্যই এটা ক্রেডিট ব্যালেন্স বা ব্যাংক ওভারড্রাফট থাকবে। ঠিক আছে, এরপর থাকতে পারে প্রভিশন ফর ট্যাক্সেস, এরপর থাকতে পারে প্রপোজড ডিভিডেন্ড, এরপর থাকতে পারে শর্ট টার্ম ব্যাংক লোন, তারপর থাকতে পারে ইন্টারেস্ট পেয়েবল, তাহলে আমরা যদি এখানে যে আইটেমগুলি বলেছি সেগুলি যদি প্লাস করি তাহলে আমরা যেটি পাবো সেটি হলো কারেন্ট লায়াবিলিটিস। এখন কথা হলো যে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস সম্পর্কে আমরা যেটা বলছি সেটা হলো যে মিনিমাম 1 বছরের মধ্যে যেটাকে আমরা নগদ টাকায় রূপান্তর করতে পারি সেগুলিকে আমরা বলি কারেন্ট অ্যাসেটস। অনুরূপভাবে কারেন্ট লায়াবিলিটিস হলো যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা যে দায়গুলি পরিশোধ করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এই দুটো জিনিস প্লাস করার পর যদি ফিগার পাই, ফিগার পেয়ে আমরা কি করব, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি পাওয়া যায়, ফর এক্সাম্পল রেজাল্ট 2 অনুপাতটা আমরা 1 কমন দিয়ে দিলাম,
তাহলে এটাকে আমরা বলি অপটিমাম। তোমরা পরে প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবা। তাহলে কোন কোম্পানির যদি 2 টাকার সম্পদ থাকে বা 1 টাকার দায় থাকে, তাহলে আমরা বলবো যে তারা আর্থিকভাবে সুস্থ আছে। এখন যদি এরকম হয় যে কোন প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ এখানে দাঁড়িয়ে গিয়েছে 7 or 8, ঠিক আছে, তাহলে তোমাদের কি মনে হয় যে ব্যক্তিগতভাবে তোমরা যদি চিন্তা করো যে একজন মানুষ বা একজন প্রতিষ্ঠানের হাতে যদি টাকার পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে আমরা বলি যে হ্যাঁ সে খুব ধনশালী, সে খুব বিত্তশালী। কিন্তু তুমি যদি কোম্পানির ক্ষেত্রে চিন্তা করো, কারো কাছে যদি এরকম আইডেল মানি, মানে এই জায়গাটার ফিগারটা যদি বড় হয়ে যায়, তাহলে সেই কোম্পানিটা বাস্তবিকে আসলে ভালো না। কারণ ইকোনমিতে বা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে অলস টাকার কোনো ভ্যালু নাই। দ্য মানি হুইচ হ্যাজ নো প্রোডাক্টিভিটি, তার আসলে কোনো ভ্যালু নাই। তাহলে আমরা যদি বলি যে এই অপটিমামের জায়গাটা যেখানে 2 আমি করেছি, সেটা যদি তার চেয়ে বড় হয়, তাহলে তোমাদের যদি কমেন্টস করতে বলে, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা খেয়াল করবা যে যদি কারেন্ট অ্যাসেটস এবং লায়াবিলিটি এই জায়গাটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে তাদের ফাইন্যান্সিয়ালি প্রোডাক্টিভিটিটা ওইভাবে রান করছে না। ঠিক আছে, এখন আমরা পরেরটাতে যাব। ওকে, Dear students, welcome back in my study room class. আমরা এতক্ষণ শিখছিলাম যে ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই তোমরা? তুমি যদি ভালো থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বাড়িতে থাকতে হবে। আর তুমি যদি ভালো থাকো তাহলে তোমার পরিবারের সদস্যরা ভালো থাকবে, তোমার আশেপাশের মানুষ ভালো থাকবে, সর্বোপরি দেশ ভালো থাকবে। এটির জন্য তোমাকে যেটি করতে হবে, তোমার নিজের ইমিউনিটি সিস্টেমটাকে একটু বুস্ট আপ করতে হবে। এর জন্য প্রতিদিন নিয়মিত করে তাজা শাকসবজি এবং ফলমূল খাবে, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে, আর যেটি প্রয়োজন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের ব্রেন স্টর্মিং এর জন্য অবশ্যই প্রতিদিন নতুন কোনো কিছু শেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব যে তোমাদের নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিওগুলি শেয়ার করার জন্য। তো গত ক্লাস তোমরা যারা ফলো করেছো তারা দেখেছো আমি গত টপিক যেটি আলোচনা করেছিলাম সেটি হলো রেশিও অ্যানালিসিস। তার একটা অংশ যে একটা কোম্পানির দায় পরিশোধের ক্ষমতা আছে কিনা সেটি আমরা দেখেছি, তাদের বর্তমান অবস্থা কেমন। আজকে আমরা দেখব যে বর্তমান অবস্থার পাশাপাশি কোম্পানিটা ভবিষ্যতে কত দূর রান করতে পারবে, ভবিষ্যতে তাদের ক্যাপাসিটি ভালো কিনা সেটি আমরা দেখব। তো এটি দেখার জন্য আমাদেরকে যে রেশিওটা করতে হবে সেটির নাম হলো ডেট ইকুইটি রেশিও। ডেট ইকুইটি রেশিও, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো টোটাল যে ডেট আছে সেটাকে আমরা যদি শেয়ার হোল্ডার্স ফান্ড এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ওই প্রতিষ্ঠানের ডেট এবং ইকুইটির পরিমাণ আমরা জেনে যাব। তাহলে আমাদের অপটিমাম যেটা সেটা হলো 1 এবং 3। এখন এটি বোঝার জন্য তোমাদের একটু জানতে হবে যে ডেট কি। ডেটটা হলো একটা নির্দিষ্ট কোম্পানি যদি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লং টার্ম বা শর্ট টার্মে বড় করে এবং সেটার এগেইনস্টে যখন পেমেন্ট করে ইন্টারেস্ট সহ তাদেরকে পেমেন্ট করতে হবে। তো এটার অবশ্যই একটা লিমিটেশন থাকা উচিত। লাগামহীন ভাবে কোনো কোম্পানি যদি ধার গ্রহণ করতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে সেই কোম্পানিটা সার্ভাইভ করবে না। ঠিক আছে, এটি হলো ডেট। আর ইকুইটিটা হলো দ্য টোটাল শেয়ার ক্যাপিটাল। টোটাল যে শেয়ার ক্যাপিটালটা সেটা হলো আমাদের ইকুইটি। এখন শেয়ার হোল্ডার্স ফান্ডটা মধ্যে আসলে 3টা জিনিস আছে। শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে আমরা পাবো ইকুইটি শেয়ার, পাবো
প্রেফারেন্সিয়াল শেয়ার, আরেকটি পাবো হলো রিটেইন আর্নিংস। ওকে, এখন অ্যাকাউন্টিং যেহেতু ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, তাহলে যখনই তোমরা নতুন কোনো শব্দ পাবে তখনই সেটি শিখে নেবার চেষ্টা করবে। যেমন আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে ইকুইটি শেয়ারটা কি। ওইটা হলো একটা প্রতিষ্ঠান তার ক্যাপিটাল রেজ করার জন্য শেয়ার হোল্ডারদের মাধ্যমে শেয়ার ইস্যু করে যে টাকাটা সংগ্রহ করে, তার একটা ভাগ আবার আছে প্রেফারেন্সিয়াল শেয়ার। বাংলাতে এটিকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। তার মানে যেসব শেয়ার হোল্ডার কোম্পানির যে ডিভিডেন্ড বা প্রফিটের যে অংশটা সবার আগে পাবে তাদেরকে প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডার বলে। অনুরূপভাবে কোম্পানি যদি কখনো উইন্ড আপ হয়ে যায় তখন তারা ক্যাপিটালের টাকাটাও সবার আগে ফেরত পাবে। আর রিটেন আর্নিংসটা হলো কোম্পানির যে প্রফিট এর অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে এখনো ভাগ করে দেওয়া হয়, যে প্রফিটের যে অংশটা প্রতিষ্ঠানের কাছে আছে এবং বছরের পর বছর যেটা অ্যাড হতে থাকে, কিউমুলেটিভ হতে থাকে। সেই রিটেইন আর্নিংসটা কোম্পানি কি করে, হয় ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে, না হলে কোনো ফিক্সড অ্যাসেট কেনার জন্য ব্যবহার করে থাকে। তাহলে একটা প্রতিষ্ঠানের ক্যাপিটাল স্ট্রাকচারটা যদি এরকম হয় যে তাদের ক্যাপিটালের একটা নির্দিষ্ট অংশ তারা ডেট হিসাবে নিতে পারে, কিন্তু সেটি কখনোই যেন তাদের ক্যাপিটালটাকে এক্সিড করে না যায়। ঠিক আছে, তাহলে এটির মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে কতদিন পর্যন্ত সার্ভাইভ করবে যদি তাদের ডেটের পরিমাণ একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। দেন আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কারেন্ট অ্যাসেটস থেকে আমরা যদি বিয়োগ করি কারেন্ট লায়াবিলিটিস এবং সেটাকে যদি আবার কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাব। ওয়ার্কিং ক্যাপিটালটা আসলে একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির লার্জ সেলের মতো কাজ করে। এখানে যদি ঘাটতি দেখা যায় তাহলে কোম্পানিটা সুইটেবলি বা স্মুথলি কোনো কাজই করতে পারবে না। তাহলে একটা প্রতিষ্ঠান কেমন আছে বা ভবিষ্যতে কোন পর্যন্ত যেতে পারে এটা জানার জন্য তাদের ওয়ার্কিং ক্যাপিটালের অবস্থা কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখন নেক্সট আমি যাবো আর একটাতে, সেটি হলো প্রফিটেবিলিটি রেশিও। ওকে, এই রেশিওর মাধ্যমে আমরা যেটি জানতে পারবো সেটা হলো যে ওই প্রতিষ্ঠানের প্রফিট মুনাফার অবস্থা কেমন। কারণ আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি তাদের মুনাফার অংশ থেকে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে ভাগ করে দেয়। ঠিক আছে, তো এটি জানার জন্য আমরা যদি প্রথমে এটি করি গ্রস প্রফিট, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গ্রস প্রফিট, এটাকে ডিভাইড করবো আমরা সেলস দিয়ে ইনটু 100%। কারণ সবসময় মনে রাখবা এটির রেজাল্ট আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। ওকে, এই জন্য আমি এটাকে 100 দিয়ে গুণন করে দিয়েছি। তাহলে একটা প্রতিষ্ঠানের গ্রস প্রফিট যদি 20% থেকে 30% এটার মধ্যে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রতিষ্ঠানটা ভালোভাবে রান করছে। 20% থেকে 30% এটার মধ্যে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রতিষ্ঠানটা ভালোভাবে রান করছে। ওকে, আরেকটি প্রফিটেবিলিটি রেশিও আছে
সেটি হলো নেট প্রফিট। তাহলে অনুরূপভাবে আমরা এখানে লিখে দিব নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এটির রেজাল্টও আমরা পার্সেন্টেজে প্রকাশ করব এবং এটার রেজাল্টটা যদি 5% থেকে 10% এটার মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি যে কোম্পানিটা ভালোভাবেই রান করছে। এখন প্রফিটেবিলিটির সাথে ইনভেস্টমেন্টের কেমন অবস্থা বা কি সম্পর্ক আছে, তাহলে আমরা ওইটার জন্য বের করব প্রফিটেবিলিটি রেশিও রিলেটেড টু ইনভেস্টমেন্ট। তার মানে ইনভেস্টমেন্টটা কেমন করছো আর সেটা রিটার্নটা তুমি কেমন পাচ্ছ। এটার জন্য আমি যেটা মোস্ট কমন ইপিএস, ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার। তাহলে আমরা এখানে করে দিব আর্নিংস টু ইকুইটি শেয়ার হোল্ডার্স আর ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। এটাকে আমরা 100 দিয়ে গুণন করে দিব, কারণ এটিও আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে প্রফিটেবিলিটি টু ইনভেস্টমেন্ট এটি জানার জন্য, সেটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ডিভিডেন্ড পার শেয়ার, দ্যাট ইজ ডিপিএস, ডিভাইডেড বাই ইপিএস আর্নিং পার শেয়ার ইন্টু 100। ঠিক আছে, তাহলে এগুলি যদি আমরা করি তাহলে কোম্পানির প্রফিটেবিলিটিটা জানার সাথে সাথে আমরা সেটার ইনভেস্টমেন্ট টু প্রফিটেবিলিটি এটাও বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম যে আমি ক্লাসটা নিয়েছিলাম তোমাদেরকে আর আজকে যেগুলি দেখালাম এই দুটোর সমন্বয় করে তোমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিজেরা সলভ করো তাহলে ওভারঅল রেশিও অ্যানালিসিস সম্পর্কে একটা সম্যক ধারণা হবে তোমাদের। এবং আমি মেজর যে রেশিওস গুলি সেগুলি আমি দেখানোর চেষ্টা করেছি, এগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। পরবর্তীতে কারো কোনো প্রবলেম হলে যখন আমাদের আবার ফুল সুইং এ ক্লাস শুরু হবে তখন আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত স্টে হোম অ্যান্ড সেভ